3 জুলাই 2026 বিকেল প্রায় 4:45। জয়পুরের প্রতাপনগর এলাকা এমন একটা এলাকা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজ থেকে বাড়ি ফেরে একদম সাধারণ দিনের মতোই। 45 বছর বয়সী নীরজ শর্মা তার প্রতিবন্ধী ছেলেকে কোচিং ইনস্টিটিউটে রেখে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ট্রাফিক স্বাভাবিক ছিল, মানুষজন নিজেদের রোজগার কাজে ব্যস্ত ছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে পরের কয়েক মুহূর্তেই রাজস্থানের অন্যতম চমকে দেওয়া ক্রাইম কেসে শুরু হতে চলেছে। আর ঠিক সেই সময়ই পেছন থেকে আসে একটা দ্রুতগামী সাদা স্করপিও এসইউভি। গতি পুলিশ রেকর্ড অনুযায়ী ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। রাস্তায় গাড়ি যাওয়ার জন্য যথেষ্ট জায়গা ছিল, তাকে বাঁচানোর পুরো সুযোগও ছিল। কিন্তু তদন্তে উঠে আসে যে চালক গাড়িটা সোজা তার দিকে ঘুরিয়ে দিয়েছিল। সংঘর্ষটা এতটাই ভয়ানক ছিল যে নীরজ শর্মার শরীর প্রায় 100 ফুট দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাড়ি থামে না, সোজা এগিয়ে চলে যায়, যেন সবকিছু আগের থেকেই পরিকল্পনা করা হয়েছিল। শুরুতে পুলিশ এটাকে একটা সাধারণ হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট বলেই মনে করেছিল। কেস দায়ের হয়, রুটিন তদন্ত শুরু হয়। কিন্তু যখনই জয়পুর ইস্ট ডিসিপি রঞ্জিতা শর্মার টিম এলাকার সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখে, পুরো ঘটনাটা একটা নতুন ভয়ঙ্কর মোড় নেয়। পুলিশ সূত্র অনুযায়ী এটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, তদন্তে এটাও উঠে আসে যে শিকড় ছিল তার নিজের বাড়ির ভেতরেই। মৃত মহিলার নাম হলো নীরজ শর্মা, বয়স 45 বছর, যিনি জয়পুরের একটা লোহার ডিভিশন ক্লার্ক পদে কাজ করতেন। একজন সাধারণ পরিশ্রমী সরকারি কর্মচারী, যিনি নিজের পরিবার সামলানোর চেষ্টা করছিলেন। 1 বছর আগে তার স্বামী বিজয় কুমার শর্মার মৃত্যু হয়েছিল। পরিবারের জন্য এটাই ছিল প্রথম বড় ধাক্কা। তার মৃত্যুর পর সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। অর্থাৎ যখন কোনো সরকারি কর্মচারী চাকরির সময় মৃত্যু হয়, তখন তার পরিবারের একজন সদস্যকে সাহায্য করার জন্য সরকারি চাকরি দেওয়া হয়। এই ব্যবস্থা সারা দেশে রয়েছে, যাতে হঠাৎ উপার্জনকারী চলে গেলেও পরিবার ভেঙে না পড়ে। কিন্তু পুলিশ তদন্ত অনুযায়ী এই চাকরিটাই পরিবারের সম্পর্কে এমন একটা ফাটল সৃষ্টি করেছিল যার কল্পনাও করা কঠিন। তদন্তে এটা উঠে আসে যে নীরজের 23 বছর বয়সী মেয়ে আয়ুষী শর্মা, যিনি নিজে এলএলবি ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন, তার মনে হতো এই চাকরির আসল অধিকার তারই ছিল, তার মায়ের নয়। পুলিশের দাবি, তিনি ক্রমাগত তার মায়ের ওপর চাকরি ছাড়ার জন্য চাপ দিতেন। এই চাপ মাসের পর মাস ধরে চলছিল। বিষয়টা শুধু চাকরির পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। নীরজের ভাই রাকেশ কুমার শর্মা, যিনি নিজেই পুলিশ অভিযোগ দায়ের করেছিলেন, তার মতে গত 2 থেকে 3 বছর ধরে পরিবারের সম্পত্তি নিয়েও বিরোধ চলছিল। তার অভিযোগ, আয়ুষী তার মায়ের ওপর বাড়ি বিক্রি করার জন্য চাপ দিতেন। তদন্তে এটাও উঠে আসে, আয়ুষীর ভয় ছিল যে সম্পত্তি এবং সরকারি সুযোগ সুবিধা তার মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের নামে চলে যাবে। পুলিশের মতে, যখন মা চাকরি ছাড়তে এবং বাড়ি বিক্রি করতে দুটোতেই স্পষ্ট অস্বীকার করেন, তখন থেকে বাড়ির উত্তেজনা অনেক বেড়ে যায়। পুলিশের দাবি, আয়ুষী একা এই কাণ্ড ঘটাননি। তদন্ত অনুযায়ী ষড়যন্ত্রে কথিতভাবে জড়িত ছিলেন তার মামা মোহন স্বরূপ শর্মা এবং তার কাজিন বলরাম ওরফে রবি। তদন্তে এটা উঠে আসে যে ঝগড়ার পর আয়ুষী নিজের বাড়ি ছেড়ে মোহন এবং বলরামের সাথে থাকতে শুরু করেছিল। পুলিশ সূত্র অনুযায়ী সেখানে এই কথিত ষড়যন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল। পুলিশের মতে এই তিনজন মিলে ভরতপুরের বাসিন্দা হেমন্ত শর্মার সাথে যোগাযোগ করেন এবং তাকে তাদের মাকে সরিয়ে দেওয়ার জন্য কথিতভাবে 7 লাখ টাকা সুপারি দেন। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, এটা কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ ছিল না। পুলিশ রেকর্ড অনুযায়ী পরিকল্পনা প্রায় 1 মাস ধরে চলছিল। পুলিশ তদন্ত অনুযায়ী প্রথমে অভিযুক্তরা একটা ভাড়া গাড়ি করা থার এসইউভি দিয়ে নীরজের রোজকার রুটিন যাতায়াতের রাস্তায় রেকি করছিল। প্রথম একটা প্রচেষ্টাও করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু পুলিশ সূত্র অনুযায়ী ভারী ট্রাফিকের কারণে সেটা সফল হয়ে ওঠেনি। এরপর প্রায় 1 মাস ধরে নীরজের ওপর নজর রাখা হয় এবং শেষমেশ 3রা জুলাই একটি স্করপিও এসইউভির ব্যবস্থা করা হয়। পুলিশের মতে উদ্দেশ্য ছিল যাতে পুরো ঘটনাটা সম্পূর্ণভাবে একটা দুর্ঘটনাজনিত হিট অ্যান্ড রানের মতো দেখায়, যাতে কারো সন্দেহ না হয়। পুলিশ চার্জশিট তৈরি করার সময় যে তদন্ত সামনে এসেছে তা অনুযায়ী ঘটনার দিন প্রত্যেকের ভূমিকা আগে থেকেই কথিতভাবে ঠিক করা ছিল। মোহিত শর্মা, পুলিশের অভিযোগ, তিনি নীরজের লাইভ লোকেশন বাকিদের সাথে শেয়ার করছিলেন। রোহিত জাটভ, পুলিশের মতে মোটরসাইকেলের কাছাকাছি দাঁড়িয়ে নজরদারি করছিলেন। আকাশ শর্মা তদন্ত অনুযায়ী নিজেই স্করপিও চালাচ্ছেন। অরবিন্দ শর্মা পুলিশের মতে আকাশের সাথে গাড়িতে ছিলেন। পুলিশের মতে স্করপিও যখন নীরজকে ধাক্কা মারে, তারপর অভিযুক্তরা কথিতভাবে গাড়িটা সেখানে ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়। আগে থার এসিভিও ঘটনাস্থলেই ফেলে দেওয়া হয়েছিল, যা পরে পুলিশ খুঁজে পায়।
অভিযুক্তরা হয়তো ভেবেছিল এটা একটা পারফেক্ট টাইম হয়ে গেছে, কিন্তু ডিসিপি রঞ্জিতা শর্মার টিমের দ্রুত তদন্তের সামনে সবকিছু ব্যর্থ প্রমাণিত হয়। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে মোবাইল কল রেকর্ড পর্যন্ত পুলিশ ধীরে ধীরে পুরো ষড়যন্ত্রটা জোড়া দিতে শুরু করে। তদন্ত সূত্র ধরে একে একে 7 জনকে গ্রেপ্তার করা হয়: আয়ুষী শর্মা, মোহন স্বরূপ শর্মা, মোহিত শর্মা, আকাশ শর্মা, অরবিন্দ শর্মা, হেমন্ত শর্মা এবং রোহিত যাদব। কেসের প্রাথমিক অভিযোগ নীরজের ভাই রাকেশ কুমার শর্মা নিজেই পুলিশে দায়ের করেছিলেন। একজন অভিযুক্ত বলরাম ওরফে রবি, যাকে পুলিশ মূল কথিত ষড়যন্ত্রকারী মনে করে, এখনও পলাতক। পুলিশের একাধিক দল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। তদন্ত যত এগিয়েছে, এই কেস একের পর এক চমকে দেওয়া মন নিচ্ছে, যা এখনো তদন্তের অংশ এবং আদালতে প্রমাণ হওয়া বাকি। পরিবারের আইনজীবী অ্যাডভোকেট চন্দ্রপ্রকাশ শর্মা মিডিয়ার সামনে একটা দাবি করেন যে আয়ুষী এবং তার কাজিন বলরাম, যাকে পুলিশ কথিত দ্বিতীয় মাস্টারমাইন্ড মনে করে, প্রায় 1 বছর ধরে লিভিং সম্পর্কে ছিলেন। এটা শুধুমাত্র একটা অভিযোগ। পুলিশ এই দিকটা এখনো তদন্ত করছে এবং এর সাথে যুক্ত যে কোনো তথ্যের সত্যতা আদালতে নিশ্চিত হবে। রাকেশ শর্মা আরেকটা অত্যন্ত গুরুতর অভিযোগ করেন যে আয়ুষীর বাবা বিজয় শর্মা গত বছরের মৃত্যুরও পুনরায় তদন্ত হওয়া উচিত। তার দাবি অনুযায়ী যখন বিজয়ের ব্রেন স্ট্রোক হয়, আয়ুষ এবং বলরাম তাকে একটা অপরিচিত প্রাইভেট হাসপাতালে ভর্তি করান এবং প্রায় 3 মাস পরিবারকে সঠিক তথ্য দেওয়া হয়নি। রাকেশের মতে যখন নীরজ জিজ্ঞাসা করতেন, তখন আয়ুষী শুধু বলতেন বাবা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। যখন বিজয়কে শেষমেশ বাড়ি আনা হয়, পরিবারের দাবি ডাক্তাররা তাদের জানান যে তার অনেক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাকেশ এই অভিযোগও করেছেন যে আয়ুষী ফিডিং টিউব খুলে দিয়েছিলেন। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি মেডিকেল বা ফরেনসিক নিশ্চিতকরণ সামনে আসেনি। এটা সম্পূর্ণভাবে রাকেশ শর্মার একটা অভিযোগ, যা পুলিশ তাদের তদন্তের অংশ করেছে। ডিসিপি রঞ্জিতা শর্মা নিজে নিশ্চিত করেছেন যে পুলিশ এখন এই কেসকে শুধু নীরজের মৃত্যুতে সীমাবদ্ধ রাখছে না। বিজয় শর্মার মৃত্যু, কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট এর পুরো ফাইল, সম্পত্তি রেকর্ড এবং আর্থিক লেনদেন সবকিছু পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আরেকটা একেবারে বিপরীত দাবিও সামনে এসছে। পরিবারের কিছু সদস্যের মতে আয়ুষী নিজেই পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন না, বরং বলরাম তাকে নিজের প্রভাবে নিয়ে ব্যবহার করেছিলেন। আয়ুষী শুধু একটা বলি ছিল, পরিবারের একজন সদস্য মিডিয়াকে বলেছেন। এটাও এখন পর্যন্ত একটা অভিযোগ মাত্র এবং দুটো একেবারে ভিন্ন বর্ণনা। আয়ুষী মাস্টারমাইন্ড নাকি আয়ুষী একজন বলি, দুটোই এখন তদন্তের অংশ। আসল সত্যটা কি তা শুধুমাত্র বিস্তারিত তদন্ত করে আদালতে নির্ধারিত হবে। পরিবার পুলিশকে আরেকটা অদ্ভুত দিক তদন্ত করার অনুরোধ করেছে: তন্ত্রবিদ্যা অর্থাৎ প্রকার চর্চা। পরিবারের বিশ্বাস ষড়যন্ত্রের পরিকল্পনার সময় কিছু তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয়েছিল। ফকির চন্দ্রপ্রকাশ শর্মা সম্পত্তি, চাকরি, ব্যক্তিগত সম্পর্ক এবং এই তান্ত্রিক দিক সবকিছু একসাথে জুড়ে একটি নিরপেক্ষ ও বহুমুখী তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ এই দিকটাও তদন্তের অন্তর্ভুক্ত করেছে, তবে এখনো পর্যন্ত তার সাথে সম্পর্কিত কোনো শক্ত প্রমাণ সামনে আসেনি। এই কেস এমন একটা প্রশ্নও তুলেছে যা শুধু একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট স্কিম সারা ভারতে রয়েছে। এর উদ্দেশ্য হলো যদি কোনো সরকারি কর্মচারী চাকরির সময় মারা যান, তাহলে তার পরিবারকে হঠাৎ আর্থিক সংকট থেকে বাঁচানো। এটা একটা কল্যাণমূলক প্রকল্প যা লক্ষ লক্ষ পরিবারের জন্য সহায়ক হয়ে উঠেছে। কিন্তু এই কেস একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে: এই কল্যাণমূলক প্রকল্প কি কখনো কখনো ভুল লোকের হাতে পড়ে একটা উদ্দেশ্য হয়ে উঠতে পারে? পুলিশ এবং আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের কেস খুবই কম, কিন্তু যখনই হয় পুরো ব্যবস্থার পর্যালোচনার দাবি উঠে। যে কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক এবং বিরোধের দিক মাথায় রাখা উচিত। এই কেস রাজস্থান সরকার এবং সারা দেশকে এই স্কিম নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে। 7 জন পুলিশ হেফাজতে আছেন: আয়ুষী শর্মা, মোহন স্বরূপ শর্মা, মোহিত শর্মা, আকাশ শর্মা, অরবিন্দ শর্মা, হেমন্ত শর্মা এবং রোহিত যাদব। কথিত মূল ষড়যন্ত্রকারী বলরাম ওরফে রবি এখনো পলাতক। পুলিশ বিজয় শর্মার মৃত্যুরও পূর্ণ তদন্ত করছে। লিভ-ইন সম্পর্ক এবং তান্ত্রিক দিক দুটোই তদন্তের অংশ, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত হয়নি। চার্জশিট এখনো দাখিল হয়নি। পুলিশ প্রথমে সমস্ত প্রমাণ সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চায়, এবং যার মধ্যে মোবাইল রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত। যতক্ষণ না আদালতে এসে প্রমাণিত হচ্ছে, ততক্ষণ সব অভিযুক্তকে আইনত নির্দোষ বলে গণ্য করা হবে। এই কেস এখন শুধু একটি স্থানীয় অপরাধের গল্প নয়, পুরো রাজস্থানের মানুষকে নাড়িয়ে দিয়েছে এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার নিয়েও বিতর্ক শুরু করেছে। যে মা তার স্বামীকে হারানোর পর পুরো পরিবার সামলানোর চেষ্টা করছিলেন, দিনরাত পরিশ্রম করে সন্তানদের দেখাশোনা করছেন, শুধু একটা সরকারি চাকরি এবং জমির টুকরোর জন্য কেউ কি নিজের মায়ের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিতে পারে? নাকি যেমন পরিবারের একটা অংশ বলছে, কেউ নিজেই অন্য কারোর হাতে বলি হয়ে গিয়েছিল? আপাতত বলরাম পলাতক এবং মামলা আদালতের দিকে
এগোচ্ছে। যতক্ষণ না পুরো তদন্ত এবং বিচার সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা কাউকে দোষী বলতে পারি না। কিন্তু পুরো কাহিনী আমাদের অবশ্যই ভাবতে বাধ্য করে যে টাকা, চাকরি ও সম্পত্তির লোভে সম্পর্ক কতদূর যেতে পারে। আপনার কি মনে হয় এই পুরো বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন বিস্তারিত দায়িত্বশীল ট্রু ক্রাইম ডকুমেন্টারির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।